মানুষ বুড়ো হলে শুধু ঈশ্বরের নাম জপ করে, আর আমার একজন শাশুড়ি আছে সারাটা দিন শুধু রূপচর্চা নিয়ে পড়ে থাকে। না পেলাম নিজের মনের মতো একটা সংসার, না পেলাম নিজের মনের মতো একটা শাশুড়ি মা। আমার এসব ভেবে লাভ নেই বাপু, আমার কাজ আমি করি। কিছুক্ষণ পর আমার স্বামী আসবেন খেতে, তাকে তো আবার ঠিক মতো খাবারটা খেতে দিতে হবে, না হলে কাজ করবে কি করে? কে বলে আমি বুড়ি হয়ে গেছি? আমার যা রূপ এখনো তাগড়া তাগড়া যুবতীদেরও নেই। আমার কোথায় অত বয়স হয়ে গেছে, নাতি নাতনি এখনো হয়নি, আবার মানুষ বলে আমি নাকি দিনকে দিন বুড়ি হয়ে যাচ্ছি। মানুষের তো কাজ নেই, সারাক্ষণ আমার পেছনে, আমার রূপের পেছনে লেগে থাকে। বৌমা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। সকাল থেকে বলছি যে মসুর ডাল বেটে আমার জন্য যেন রাখি, কিন্তু নিজের ঘরের শত্রুই তো বিভীষণ। একটা কাজ দিলে সে কাজটা করে না বৌমা ঠিক মতো। এই জন্যই তো ছেলের বউকে দেখতে আমার ইচ্ছে করে না। কত কাজ আমার, এত কাজ সেরে তারপর আমার আবার একটু বাজারের দিকে যেতে হবে। যাই, বৌমা যে কোথায় আছে গিয়ে দেখি। বৌমা, ও বৌমা, তোমাকে না বলেছিলাম আমার জন্য সকাল সকাল মসুর ডাল বেটে রাখতে? এটা আমি মুখে মাখবো, এখনো তুমি এটা করনি। উঠোনে শুধু ঝাড়ু দিয়ে যাচ্ছ, আর কি তোমার কোনো কাজ নেই? রান্নাটা চাপাবে কে শুনি? আর কল পাড়ে যে হাজার খানেক বাসন পড়ে আছে, সেগুলো কে ধোবে? আর নদীর ঘাটে যে কাপড়গুলো আছে সেগুলো বা কে ধোবে? এইভাবে নিমাইয়ের মতো কাজ করলে কি সংসারটা টিকবে, বুঝেছ? মা, আমি একটা মানুষ, আমি কোনো যন্ত্র নই যে তুড়িবেনি সব কাজ শেষ করে ফেলবো। আপনি কেন শুধু শুধু আমার উপর এত কাজ চাপিয়ে দিচ্ছেন? একটা একটা কাজ করে তো আমায় শেষ করতে দেবেন। আপনার বয়স হচ্ছে মা, আর কত রূপচর্চা করবেন বলুন? আর কত? মানুষ আমাদেরকে নিয়ে এখন হাসাহাসি করে শুধু। আপনার ছেলে তো ঠিকমতো কাজে যেতে চায় না, মানুষ শুধু বলা বলি করে। আপনি নাকি বাচ্চাদের মতো সারাদিন সাজগোজে নিয়ে ব্যস্ত থাকেন। আপনি যথেষ্ট সুন্দরী আছেন মা, আর কত সব মাখবেন বলুন তো? আর এমনিতেও আপনার ছেলের অত টাকা পয়সা নেই যে আপনাকে দিনের পর দিন ওইসব হাবিজাবি এনে দেবে। আপনি যান, ঘরে গিয়ে বসুন, আমি সকল কাজকর্মগুলো করি, আপনাকে তারপর মসুর ডাল বেটে দিচ্ছি। তুমি একটা ছোট লোক গরিব মেয়ে হয়ে আমাকে এত কথা শোনালে তো? দাঁড়াও, আরো মজা দেখাবো তোমাদেরকে। আমি সাজগোজের পরিমাণ আরো বাড়াবো। দেখবো দেখবো আমাকে কি করে তোমরা আটকাও। ঠিক আছে মা, আপনার যেটা ভালো মনে হয় সেটাই না হয় আপনি করুন। একটা কথা মনে রাখবেন মা, এসব কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে মানুষের আচার ব্যবহার। আর বয়সের ভার বলেও একটা জিনিস আছে, সেটা যদি না থাকে আপনার মধ্যে, আমাদের কিছু করার নেই। কি গো শাড়ির কারিগর, তোমাকে তো বাজারে দেখতেই পাই না। তোমার থেকে শাড়িগুলো নিয়েছিলাম আগে, কত ভালো ছিল। এই লাল শাড়িটার দাম কত গো? এটাই আমি নেব। আরে দাদা, আপনার সামনে যে লাল শাড়িটা আছে সেটার দামটা একটু বলুন তো। আমাদের এখানে একটা অনাথ মেয়ে আছে, তার আগামীকালকে বিয়ে, তো তাই এরকম একটা শাড়ি আমি খুঁজছিলাম। মেয়েটা এই শাড়িটা পেলে না অনেকখানি খুশি হবে। এরকম একটা শাড়ি আমি কত জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। এই মেয়ে, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই শাড়িটা তো আমি কিনবো, তুমি এই শাড়ি নেবে কিভাবে? আমি এটার আগে দাম জিজ্ঞেস করেছি, তাই এটার উপর শুধু আমারই অধিকার রয়েছে। তুমি না হয় অন্য কোনো শাড়ি নিয়ে নাও। আর শোনো মেয়ে, এরকম লাল টকটকে শাড়ি শুধু আমাকেই মানাবে, আমি অনেক সুন্দরী। কি বলছেন এসব পিসিমা? আপনার কি মাথা ঠিক আছে? আপনার বোধহয় বুড়ো বয়সে বিমরতি ধরেছে।
না হলে এই বয়সে লাল শাড়ি পরবেন? আমি একটা অনাথ মেয়ের জন্য শাড়িটা নিতে চাচ্ছিলাম। এটার জন্য হলেও তো শাড়িটা ছেড়ে দেওয়া উচিত ছিল আপনার, কিন্তু আপনি তো এই শাড়িটার জন্য রীতিমতো আমাকে অপমান করছেন। তা বলি মেয়ে, তোমাদের ঘরে কি আয়না টায়না বলতে কিছু নেই? তোমার মুখটা কি দেখেছো কেমন, আর আমাকে দেখো আমি কেমন? যাও বলছি যাও, এই শাড়িটা আমি যখন বলেছি নেব আমি নেব, না হলে এই বাজারে কিন্তু উলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে ফেলবো আমি, এই বলে দিলাম। আমি যেটা একবার বলি আমার, সেটা আমারই করে ফেলি। শোনো, তোমারও সব হুমকি ধুমকিতে কিন্তু আমি ভয় পাই না, তাই ভালোই ভালোই বাজার থেকে কেটে পড়ো। ঠিক আছে কাকিমা, তবে একটা কথা সবসময় মনে রাখবেন, বয়সের উপর ভিত্তি করেই কিন্তু জীবনটাকে সাজানো ভালো। আপনি এই বয়সে এসে খুকি সাজতে চাইছেন, সমস্যা নেই, আপনার যা মন চাই তাই করুন। আমি চললাম এই বাজার থেকে। ফালতু কথা বলার সময় নেই। এই শোনো ছেলে, শাড়িটা তাড়াতাড়ি আমাকে বেগে ভরে দাও, আর কত কি হয়েছে আমাকে বলো। যত সব উটকো ঝামেলা এসে আমার ঘাড়ে জোটে। আমি কিন্তু তোমায় বারবার করে বলছি, তোমার মায়ের জন্য এই গ্রামে কিন্তু আমি মুখ দেখাতে পারছি না। তোমার মাকে কি তুমি কিছু বলতে পারো না? তোমার মায়ের লাজ শরম বলতে কিছু নেই? আর জানো তুমি কি হয়েছে? পাশের বাড়ির লতিকাকে তোমার মা চুলের মুঠি ধরে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে। আমি কি করব গিন্নি, কিছুই তো বুঝতে পারি না। আমি ঠিকমতো কাজেও যেতে পারছি না, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে। এভাবে চলতে থাকলে তো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। না হলে মা কি বুঝতে পারে না তার বয়স হয়েছে? এই বয়সে এসে এত সাজুগুজু করলে মানুষ কি বলবে? আমি হাঁপিয়ে গেছি, বুঝেছো? আমি হাঁপিয়ে গেছি। আর কত বলবো, আর কত বোঝাবো তোমার মাকে? কিছু বললি উল্টো আমাকে এসে বলে যে আমি নাকি সংসারটাকে ধ্বংস করতে এসেছি। আচ্ছা তুমি বলো না, এগুলো কি ঠিক? যে সময় আমাদের রূপচর্চা করার কথা, সে সময় তোমার মা করছে। আমার কি মনে হয় গিন্নি জানো, মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে। সেদিন আমি বলেছিলাম মাকে যে এসব করো না মা। আমাকে বলে আমি নাকি সন্তান নামের কলঙ্ক। তার ইচ্ছেগুলো নাকি আমি অনেক ঘৃণা করি, তাই সবসময় তাকে বাধা দেই। আর কিছুই করার নেই আমাদের, আমরা যা বোঝানোর সব বুঝিয়েছি, কিন্তু মা আমাদেরকে পাত্তাই দেয় না। শেষমেশ বিধাতার কাছেই সবকিছু রেখে দিতে হবে, তিনি একদিন মাকে বুঝ দেবেন, দেখো। সেটাই যেন হয় গিন্নি, সেটাই যেন হয়। এটাই সবসময় বিধাতার কাছে প্রার্থনা করি আমি। যা যা গিন্নি, কি রান্না করেছো একটু চটজলদি করে নিয়ে এসো, আমি খেয়ে একটু ঘুমিয়ে পড়বো। শোনো গিন্নি, শরীরটা ভালো নেই, কালকে কাজে যাব না। আচ্ছা গো আচ্ছা, তুমি তাহলে বসো, আমি তোমার জন্য খাবারটা বেড়ে নিয়ে আসছি, তারপর ঘুমিয়ে পড়ো না হয়। পরের দিন সকালে ছেলে ও ছেলের বউ দেখে তার মাকে চমকে গেল। দেখো গো দেখো, মায়ের কাণ্ডটা দেখো। মা, আপনি সব কি পরেছেন? লাল পাড়ের শাড়ি, আবার ঠোঁটে লাল লিপস্টিক, এসব কি মা? লোকজন দেখার আগে তাড়াতাড়ি শাড়িটা পরিবর্তন করুন মা, আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। মা, তুমি না বিধবা? এই বয়সে এসে এসব লাল শাড়ি কেউ পরে? আমাকে বাঁচতে দিবে না নাকি তুমি মা? এমনিতেই লোকে আমাদেরকে কত রকমের কথা বলে, তার উপর আবার তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছো আজ। যা বলছি এটা মা পরিবর্তন করো এক্ষুনি। আমি যতদিন বেঁচে আছি আমি এভাবেই সেজে গুজে থাকবো, তাতে তোর কি রে? তোদের কি? আমার মনে হলো লাল শাড়ি পরলে আমাকে সুন্দরী লাগবে, তাই আমি লাল শাড়ি পরে একটু সেজেছি। এতে তোদের কি সমস্যা হচ্ছে শুনি? আমি কি কারোরটা খাই? মা, এটা তো আমিও জানি যে আমরাও কারোরটা খাই না, কিন্তু সমাজ বলেও তো একটা ব্যাপার আছে। আপনারটা কিন্তু অতি বাড়াবাড়ি মা, এরকমটা করা উচিত নয়। আপনি আপনি আর কোনো কথা বলবেন না মা, এখনই গিয়ে শাড়িটা পরিবর্তন করে ফেলুন, আর মুখে যা কিছু মেখেছেন সবগুলোই মুছে ফেলুন। অনেকক্ষণ ধরে তোমার বকবকানিটা শুনছি। শোনো মেয়ে, তোমাদের ঘরে সংসারে আমার থাকার কোনো ইচ্ছেই নেই। তোমাদের থেকেও আমার রূপ বড়, আমি এই রূপের জন্য যা ইচ্ছে তাই করতে পারি।
আমি গেলাম এই বাড়ি থেকে। তোমরা ভালো থেকো। এখন আমার মনে হচ্ছে যে একটা ডাক্তার দেখাতে হবে তোমায়। তোমার মাথায় সমস্যা হয়েছে। তুমি নিজের চেহারার জন্য এতই পাগল যে তুমি নিজের সন্তানকে ভুলে যেতে চাচ্ছ মা। আমার ভাবতে অবাক লাগছে মা যে তুমি এগুলো সত্যিই বলছো। আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি সেটা তো শুনেছিস তোরা। তোরা আমাকে বলাতে বাধ্য করেছিস। শোন, তোদের সংসারে থাকার আমার কোনো দিনই ইচ্ছে ছিল না। যেখানে আমার ইচ্ছের কোনো গুরুত্ব নেই, দাম নেই, সেখানে আমিও থাকতে চাই না। আমি জঙ্গলে চলে যাচ্ছি। সেই জঙ্গলে গিয়ে যা ইচ্ছে পাতালতা খেয়ে আমি বেঁচে থাকবো, আর শুধু জঙ্গলের ভেষজ দিয়ে রূপচর্চা করব। এরকমটা করো না মা, এরকমটা করো না। আমার কথাও তো একটু চিন্তা করো। আমাদের সাথে রাগ করে চলে যেও না মা। এই বলে পচার মা বাড়ি থেকে চলে যায় জঙ্গলে। হতাশ চোখে পচা ও পচার বউ তাকিয়ে থাকে তার মার দিকে। আর যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব। এরকম অপমানের থাকার দরকার নেই আমার। আয় হায় রে, হাঁটতে হাঁটতে যে কোন দিক থেকে কোন দিক দিয়ে যাচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। আরে আরে, এটা আমি কি দেখছি? ইনি তো একজন সাধু বাবা দেখা যাচ্ছে। কে তুই? এত রাতে জঙ্গলে কি করছিস? কি চাস আমার কাছে তুই? আমি সকল মানুষের একটা ইচ্ছে পূরণ করে থাকি। বল, তুই কি চাস আমার কাছে? আমার কাছে যে একবার আসে আমি তাকে খালি হাতে ফেরত দেই না কখনো। সত্যি বলছেন সাধু বাবা? তাহলে তাহলে আমার বয়সটা কমিয়ে দিন। আমি যেন আবার জোয়ান হতে পারি, সেই মন্ত্র বলে আমাকে জোয়ান বানিয়ে দিন। আমি আর কিছুই চাই না আপনার কাছে সাধু বাবা। আপনি আমাকে খুবই সুন্দরী করে বানিয়ে দেবেন, যেন আমি সেই জোয়ান বয়সে ফিরে যাই আবার। আমি সবাইকে দেখাবো শুধু আমার এই রূপ কত সুন্দর আর কত স্নিগ্ধ রাখি সব সময়। হা হা হা, তাহলে তোর ইচ্ছেই পূরণ হোক। বলে সাধু বাবা তার বয়স কমিয়ে দেয়। তোর বয়স আমি দ্বিগুণ কমিয়ে দিলাম। এখন থেকে তুই এরকম জোয়ান হয়েই থাকবি। যা, এখন বাড়িতে ফিরে যা তুই। হা 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 হা, আমার যাবার সময় হয়ে গেছে। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার চেহারা, কণ্ঠ সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আমি সেই 20 বছরের যুবতীতে পরিণত হয়েছি। আমি এখন আসি সাধু বাবা, আমার জন্য আশীর্বাদ এই বলে করবেন। সে আবার বাড়ি ফিরে যায় আর তাকে কেউ চিনতে পারে না। আরে, কে তুমি গো? তোমাকে তো এই গ্রামে আর কোনোদিন দেখিনি। নতুন এলে নাকি আমাদের কুসুমপুরে? আরে মিনা দিদি, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো রঘুর মা। আমি কমলা। আমাকে চিনতে পারছেন না আপনি? দেখুন না, আমার সেই কোচকানো ত্বক আর নেই। আমি অনেক বছর কমিয়ে ফেলেছি নিজের। আমি এখন থেকে এভাবেই বেঁচে থাকবো, এরকম জোয়ান হয়ে। তা বলি, মেয়ে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? রঘুর মা তুমি? হা হা হা। পাগলা গারো থেকে কোন দিন ছাড়া পেলে শুনি? পাগল ছাগল যত সব। আরে দিদি, আমি পাগল নই, বুঝেছেন? আর আপনি আমাকে ভালো মতো দেখুন, আমি রঘুর মা কিনা তাহলেই বুঝতে পারবেন। শোনো মেয়ে, একদম বেয়াদবি করবে না বড়দের সাথে। জমিদার মশাইয়ের কাছে এমন বিচার দেব যে শিক্ষা হয়ে যাবে তোমার। চুপচাপ যে গ্রাম থেকে এসেছো সেই গ্রামে ফিরে যাও, তাহলে কিন্তু ভালো হবে না। আমাকে এরকম সুন্দরী দেখে না তোমার গাটা জ্বলে যাচ্ছে, সেটাকে আমি বুঝতে পারি না? যাও যাও, তুমি না চিনতে পারো আমাকে, আমার ছেলে রঘু আর আমার বৌমা আমাকে ঠিকই চিনতে পারবে, বুঝেছো? ও গো, কে কোথায় আছো গো? আমাদের গ্রামে বহুরূপী ঢুকেছে। সে দাবি করছে সে নাকি রঘুর মা। পাগলের মতো কি বলছে গো এইসব? আর কোনো চিল্লাপালা না করে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজে যান, বুঝেছেন? আমার সাথে আর কথা বলতে আসবেন সে না। বাড়ি ফিরে যায়, তার ছেলে বউও তাকে চিনতে পারে না। এই, কি আপনি দিদি?
এভাবে না বলে কই একজনের বাড়িতে ঢুকে পড়েছেন? এটা তো খুব খারাপ স্বভাব। আসার আগে তো বাইরে থেকে একটু ডাক দেবেন। এভাবে না বলে বাড়ির ভেতরে ঢুকে পড়া কি ভালো? কি বলছো এসব বৌমা? আমার বাড়িতে আমি ঢুকবো, সেটা তো আবার তোমার অনুমতি নিতে হবে নাকি? তুমি পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়ের মতো থাকো। আমার বাড়িতে এসে রাজরানী হবার একদম চেষ্টা করবে না। মানে আপনি সব কি কথা বলছেন? আপনি কি পাগল নাকি ছাগল? একজন অজানা ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে এসব কি বলছেন আপনি আবোল তাবোল? আর আপনার এত বড় স্পর্ধা হয় কি করে আমার বউয়ের সঙ্গে এসব কথা বলতে? ভালো ভালো বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান, না হলে কিন্তু আমি জমিদারের কাছে যাব নালিশ নিয়ে আপনার নামে। কি এসব বলছিস রঘু? নিজের মায়ের নামে জমিদারের কাছে বিচার দিবি তুই? তোকে ছোট থেকে লালন পালন করে বড় করেছি এই দিনটা দেখার জন্য। এক্ষুনি এক্ষুনি আমার কাছে ক্ষমা চা তুই। এই শোনো পাগল মহিলা, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করার আগে এই বাড়ি ছেড়ে চলে যাও বলছি। যত সব, কারো নাম নেই, পরিচয় নেই, একজনের বাড়িতে ঢুকে আবার নিজেকে মা বলে দাবি করে। এই এই তোমার বয়সের দিকে তাকিয়ে দেখেছো? তুমি তো আমার থেকেও ছোট হবে মনে হচ্ছে। আরে বৌমা, আমি তোমার শাশুড়ি গো, আমি তোমার শাশুড়ি। আমার বয়সটা কমে গেছে এক অলৌকিক ভাবে। তুমি আমাকে তোমার শাশুড়ি বলে মেনে নাও বৌমা, মেনে নাও। এরকম করো না বৌমা, আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু। আমাদেরকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে আপনার মতো এরকম একটা জোয়ান মহিলাকে মা বলে রাখবো? ছি 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 ছি, আমার তো ভাবতে লজ্জা লাগছে। শুনুন, আমার মা দেখতে এরকম ছিল না। আমার মা ছিল খুবই সুন্দরী একজন মহিলা। তার মাথায় ছিল হালকা সাদা রঙের চুল আর খুব মিষ্টি দেখতে। হায় হায় রে, আমি এখন কি করব? আমার সন্তান, আমার বৌমা তোমাকে চিনতেই পারছে না। আমি কি করব? কি করা উচিত আমার? আপনাদের মতো সমাজের কিছু অসাধু মহিলার জন্যই সংসারে এত ঝামেলা। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান আমার ঘর থেকে। আমার মা আমাদের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, তিনি আবার আসবেন এটা আমার বিশ্বাস রয়েছে, কারণ মা আমাদেরকে খুব ভালোবাসে। তাকে বাড়ি থেকে বের করে দেয়। যে রূপের জন্য সারাটা জীবন আমি কেটেছি, সারাটা জীবন আমি কষ্ট করেছি, সেই রূপের জন্যই আজ আমার ছেলে আর ছেলের বৌমা চিনতে পারলো না। আমি এরূপ চাই না। বিধাতা, আমার এরূপ ফিরিয়ে নিয়ে আমার আগের রূপ আবার ফেরত দাও। এ বিধাতা, আমাকে তুমি সাহায্য করো। সাধু বাবা, আমাকে তুমি সাহায্য করো, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এ জীবনে রূপের থেকেও ভালোবাসার গুরুত্ব অনেক বেশি, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি শিক্ষা পেয়েছো, সেটা তো আমি অনেক খুশি হয়েছি। শোনো একটা কথা, মানুষের বিবর্তন এটা একটা ঈশ্বর দেওয়া প্রক্রিয়া, এটা কেউ কোনোদিন খণ্ডাতে পারবে না। তাই নিজের বয়স, নিজের সৌন্দর্য যেমনই হোক না কেন, তা মেনে নেওয়া উচিত সবার। যাও, তুমি আবার আগের মতো হয়ে যাও। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনার এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না। আমি আজ থেকে নিজেকে শুধরে নিলাম। বাবা, মা, বৌমা, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর জীবনেও এরকম রূপচর্চা নিয়ে পড়ে থাকবো না। এই তো আমার মা। মা, আপনি ফিরে এসেছেন। আপনার জন্য কত চিন্তা হচ্ছিল আমাদের, বলুন তো। এতদিন কোথায় ছিলেন আপনি? আপনি আমাদেরকে ছেড়ে আর যাবেন না মা। আমরা আপনাকে আর কিছুই বলবো না। হ্যাঁ মা, তুমি যা চাও আমরা তাই এনে দেবো, তবু আমাদেরকে ছেড়ে আর যেও না তুমি। তোমাকে অনেক অনেক ভালোবাসি মা। না রে বাবা, না, আমি আর রূপচর্চা করবো না। এখন থেকে সবার সাথে মিলেমিশে থাকবো। আমি শিক্ষা পেয়েছি।